এই সিরিজের কিছু দৃশ্য আপনাদের বিচলিত করতে পারে। দর্শকদের স্ববিবেচনা কাম্য। ইয়ারের কাজ করা মানেই হচ্ছে প্রতিদিন যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা। চলো, প্রচুর পেশেন্ট আছে আজকে। চলো গিয়ে দেখি কি অবস্থা। আমাদের যে কোনো পরিস্থিতি সামলানো ট্রেনিং দেওয়া হয়, ফরেন অবজেক্ট বের করা থেকে শুরু করে। শুনলাম তুমি তোমার নাকে একটা ছোট পুঁতি ঢুকিয়েছো। এটা আমার হাতে গেঁথে আটকে আছে। বা যে কোনো ইনফেকশন সেপটিক হওয়ার আগে ড্রেন করা। এটা একবার শুরু হলে আর থামতে চায় না। বা শরীরের এমন কোনো অঙ্গকে বাঁচানো যা এতটাই ফুলে গেছে যে সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। একটু ধীরে নিঃশ্বাস নাও, আমরা চাই না তুমি অজ্ঞান হয়ে যাও। আর এই সব আদতে এমন কিছুই না। This came out of me. আমি ডক্টর রুবি রোজ। আমি একজন ইয়ার ডক্টর আর সিগনেচার কেয়ার এমার্জেন্সি সেন্টারের 21 জন মেডিকেল ডিরেক্টরদের মধ্যে একজন। গোটা টেক্সাস জুড়ে আমরা 20টার বেশি লোকেশনে আছি, আর আমাদের কাছে আছে 200 জনের বেশি বোর্ড সার্টিফাইড ইয়ার ফিজিশিয়ানস। আমরা যেহেতু ফ্রি স্ট্যান্ডিং ইয়ার, তাই কোনো হসপিটালের সাথে আমাদের সম্পর্ক নেই। আমাদের কাছে পেশেন্ট আছে, আমরা তাদের সুস্থ করে তুলি কোনো ভুল না করে, কারণ অনেক সময় তারা হেঁটেও আসতে পারে না। বেশ কিছু কঠিন কেসও থাকে। আমাদের কাজ যে কোনো মেডিকেল এমার্জেন্সি সময় পেশেন্টকে সুস্থ করে তোলা। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা জানিও না কখন কি কেস আসতে চলেছে। আর কয়েকটা কেস খুব সেনসিটিভ হয় একাধিক কারণের জন্য, বিশেষ করে মেল অ্যানাটমির ক্ষেত্রে। অনেকেই স্বাভাবিকভাবে নিজের প্রাইভেট সমস্যাগুলো পাবলিক করতে চায় না। আর ঠিক তেমনই একটা আনকমন আর পেইনফুল কেস আসে টেক্সাসের ওডেসায়। খুবই যন্ত্রণাদায়ক। কাজে ফেরার আগে আমি একবার বাথরুম যাই, তখন দেখি যে ওটা বাজেভাবে ফুলে যাচ্ছে আর বড় হচ্ছে। তাছাড়া ব্যথাও করছিল। আর তারপরেই বুঝলাম যে আমাকে আসতে হবে। তাই গাড়ি বের করি, আর চালানোর সময় বুঝতে পারছিলাম যে ওটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে। জন 24 বছরের একজন পেশেন্ট। উনি এসেছেন একটা অত্যন্ত পেইনফুল সোলেন পেনাস নিয়ে, যা ফ্লুইড জমে বাজেভাবে ফুলে গেছে। তো এমার্জেন্সি রুমে জাস্ট একটা নর্মাল দিন। আমি যখন এখানে এসে পৌঁছলাম তখনই ওটা প্রায় দ্বিগুণ হয়ে গেছিল, কনস্ট্যান্টলি বড় হচ্ছিল। তখনই বুঝলাম যে হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে, ওনারা কিছু করতে পারে। ইনি ডক্টর নীলাং প্যাটেল, আমাদের টিমের এমন একজন ডাক্তার যিনি যে কোনো কঠিন পরিস্থিতি খুব সহজে আর ঠান্ডা মাথায় সামলে নিতে পারেন। এমার্জেন্সি রুমে কিছুই বলা যায় না। রুম 7, পেশেন্ট জন, 24 বছর বয়স, পিনাস ফুলে গেছে, সাথে রেডনেসও। পিনাসের ওপরে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো, ঠিক আছে। আমার বাবা মাকে একটা ছবি পাঠিয়েছি, তো বাবা বললো কি এটা, বিশ্বাসই করতে পারছে না আর কি। হ্যাঁ মিস্টার জন, আজ আমি আপনাকে দেখব। তুমি চিন্তা করো না, আমি দেখবো তোমাকে। এরকম কারোর হয়েছে আগে? আমি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ কমন। সত্যি? হ্যাঁ। তো প্ল্যান হচ্ছে আগে জায়গাটাকে অবশ করতে হবে। ওকে তারপর ফোলা ভাবটা কমানোর চেষ্টা করব। ওকে ওকে। তো কিছু কাটাছেঁড়া করতে লাগবে না না তো? না না না। তো কতক্ষণ, সত্যি বলুন, 10 সেকেন্ড মতো ব্যথা করবে, আর বেশি না তো? হ্যাঁ ঠিক। ওকে বেশ, তো আমরা এবার কাজ শুরু করব। ওকে, পাটা নিচে নামান, আর আমি যতটা জানি ব্যথা সম্ভব করবে। শান্ত থাকবেন। বেশ, এবার আপনি পাটা ফাঁক করুন। রিল্যাক্স করুন। আমি কি ভুল করেছি? আপনি কোনো ভুল করেননি। নিশ্চয়ই কিছু করেছি। ওকে, ওনার বেশ সিভিয়ার পেনাল পেন হচ্ছে, আর সোয়েলিং মেনলি প্রেপিউসের চারিপাশে ফুলে গেছে, পেনিসের ফোরস্কিনের অংশটা। তো যদি ফোরস্কিন খুব বেশি ফুলে যায় তাহলে ওই গ্ল্যান্স পেনিস বা পেনিসের টিপের অংশতে রক্ত পৌঁছাতে দেবে না, আর আমরা সেটা চাই না। জন ঠিক শিওর নয় যেটা কিভাবে হয়েছে, কিন্তু পেনাল সোয়েলিং বা প্যারাফাইমোসিস কোনো অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কোনো ইনজুরি, খারাপ হাইজিন, পিয়ার্সিং বা ইনফেকশন। যদি সোয়েলিং না কমে আর পেনিসের টিপ বা গ্ল্যান্সে রক্ত না পৌঁছায় অনেকক্ষণ ধরে, তাহলে গ্যাংগ্রিন রক্তের অভাবে টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। আমরা সবাই গ্যাংগ্রিনের ছবি দেখেছি, রাইট? মোটেই ভালো না। তো গ্যাংগ্রিন যদি আটকানো না যায় তাহলে হতেও পারে যে গ্ল্যান্ডসকে বাঁচানো যাবে না।
এবার ব্যাপারটা হচ্ছে যখন কোনো সূক্ষ্ম প্রসিডিওরের সময় পেশেন্টের নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা একজন স্পেশাল মানুষের সাহায্য নিই। 6 ফুট প্রায় 90 কেজির নার্স প্র্যাকটিশনার জোসেফ। তো জোসেফ পেশেন্টকে যত বেশি শান্ত করার চেষ্টা করছেন ডক্টর প্যাটেল ততই বুঝতে পারছেন যে ওনাকে হয়তো অন্য কোনো একটা উপায় বের করতে হবে। তো আমরা আপনাকে কিছু অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ দেব যাতে আপনাকে relax আপনার করানোর টেনশনটা জন্য। একটু কমে যায়। তাই ভয় পাওয়ার কিছু নেই। আগে কখনো এরকম কিছু দেখেছো জোসেফ? না, এরকম দেখিনি। আমার মাথা কাজ করছে না এখন। আমি আর নতুন কোনো প্রবলেম চাই না, একেবারেই চাই না। জানি না কি হবে, আমি খুব নার্ভাস, খুবই নার্ভাস। আমি জানি এটাই ওনার পেশা, কিন্তু তাও চিন্তা তো হয়, মানে একটু তো ভয় লাগেই। আপনারা যা করার করুন, জাস্ট এটাকে ঠিক করে দিন। ইয়ার ডক্টরদের মেডিসিনে মাঝে মাঝে জ্যাক অফ অল ট্রেডসও বলা হয়, কারণ আমরা প্রায় সবকিছু সামলে নিতে পারি। আমার এমার্জেন্সি মেডিসিনে আসার পেছনে এটা একটা বড় কারণ। ডাক্তারি পড়ার আগে আমি 14 বছর ফ্যাশন মডেল ছিলাম। আনন্দ, জাঁকজমক সবকিছুই ছিল, কিন্তু ডাক্তারির দিকে বরাবরই একটা ন্যাক ছিল যে কোনো পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা। তো সেটা কাউকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বাঁচিয়ে আনাই হোক বা শরীরের ভেতর থেকে কোনো ফরেন অবজেক্ট বের করে আনাই হোক। আর আপনারা ভাবতেও পারবেন না এমার্জেন্সিতে শরীরের ভেতরে কি কি পাওয়া যায়। তা সেটা কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমার প্রভাবে কোনো লোহার টুকরো হোক বা এমন কিছু যা আপনাকে মাথার চুল চিড়ে ভাবতে হবে যে কিভাবে বের করবেন। কিন্তু 10 বারের মধ্যে 9 বারই হয় কোনো বাচ্চা নাকের ভেতরে কিছু আটকে যাওয়া নিয়েই, যেমন আমার পেশেন্ট শার্লেট ফ্লুগার বেলে। তো শার্লটের ডান দিকের নাকে একটা পুঁতি আটকে গেছে। বাইরের কোনো জিনিস আটকে থাকলে সেটা বার করা খুব জরুরি, না হলে ইনফেকশন হতে পারে বা ভালো টিস্যুতে পারফোরেশন হয়ে যেতে পারে। আমরা ওকে বলেছিলাম যে নাকের এক পাশে চেপে ধরে জোরে বের করার চেষ্টা করতে, কিন্তু সেটাও পারছিল না। নাকের বদলে মুখ দিয়ে হাওয়া বের করছিল। তারপর ভাবলাম হয়তো জল দিলে বেরিয়ে আসবে। আমরা চিমটে দিয়েও বের করার চেষ্টা করেছি, কিন্তু ভয় করছিল যদি আরো ভেতরে ঢুকে যায়। ও যা দুষ্টু, কি বলবো। তো শার্লেট নিজের নাকে কেন পুঁতি ঢোকালো? ওর মাত্র 3 বছর বয়স। বাচ্চারা এমনটা মাঝে মধ্যে করেই থাকে। ইয়ারে এমন কেস প্রায়ই আসে। হ্যালো, হাই। তো শুনলাম তুমি তোমার নাকে একটা পুঁতি ঢুকিয়ে ফেলেছো। তুমি কি ওটা নিয়ে খেলা করো? তাই না? আর কোন নাকে ঢুকিয়েছো দেখাতে পারবে? ও তাই, ও ওইদিকে। তো এরম আগেও কখনো করেছে? না, আচ্ছা, এই প্রথম। আর আর আপনি তখন দেখেছেন ওটা? হুম। ওকে, তো আপনার সকাল থেকেই হ্যাঁ। হয়রানি, হ্যাঁ? ওকে, তো আমি কি একবার দেখতে পারি? হ্যাঁ। হ্যাঁ, ওকে, চলো, অলরাইট। ওই দেখি একটু। আচ্ছা, একটু দেখি ঠিক করে। একটু সুরসুরি লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। তুমি তো খুব শান্ত। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে শার্লেটের নাকের ভেতরে একটা পুঁতি আটকে আছে। আর চিন্তার বিষয় হচ্ছে যে ও যদি জোরে শ্বাস টানে তাহলে ওটা পোস্টেরিয়র ফ্যারিংসে চলে যেতে পারে। অ্যাসপিরেট করা বা কোনো ফরেন জিনিস ইনহেল করা অবশ্যই একটা সিরিয়াস মেডিকেল এমার্জেন্সি। যদি জিনিসটা খুব বড় হয় তাহলে ওটা শ্বাসনালীতে আটকে যায়, এয়ারওয়ে বন্ধ হয়ে পেশেন্টের মৃত্যুও হতে পারে। শরীরের জন্য অক্সিজেন খুবই জরুরি। অক্সিজেন ছাড়া কিছুক্ষণের মধ্যেই ব্রেন সেল মরে যেতে শুরু করে। 3 মিনিটের মধ্যেই হয়তো খুব সিরিয়াস একটা ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। আর 10 মিনিট বাদে হয়তো আপনি আর বেঁচেই থাকবেন না। যেহেতু ওটা নিচের দিকেই আছে, আশা করি কোনো প্রবলেম ছাড়াই ওটাকে বের করা যাবে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ব্যবহার করি, ক্যাথ এক্সট্রাক্টর। এটা একটা ছোট্ট ক্যাথেটার যার শেষে একটা বালুন আছে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে ওটাকে নাকের ভেতরে ঢুকিয়ে বালুনটা পুঁতিটার পেছনে নিয়ে গিয়ে খুলিয়ে বের করে আনবো। কি মনে হয় এটা দিয়ে বেরোবে? তুমি আমায় হেল্প করবে? হ্যাঁ, ওকে, কুল।
চলো চেষ্টা করে দেখি। বেশ কিউটি। এ হচ্ছে ডে না, ও আমাদের হেল্প করবে, ভয় পেও না, ঠিক আছে? আমি একটু ভেতরে দেখি। এই তো দারুণ, খুব ভালো করছো। ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। কিছু হয়নি মা, কিছু হয়নি। ওটা অনেকটাই ভেতরে রয়েছে, আরো খুবই ছোট, নিজে ঝেড়ে বের করার জন্য। আপনি ওকে একটু কোলে নেবেন? এদিকে এসো মা, আমরা একটা ছোট্ট ব্রেক নেব, কেমন? আমরা প্ল্যান বি শুরু করার আগে ওর মাকে আগে ওকে সামলাতে হবে। আমাদের ওডেসাতে একজন নতুন পেশেন্ট এসেছেন। প্রায় 1 সপ্তাহ আগে শুরু হয়, আরো কয়েকদিন আগে আসা উচিত ছিল আমার। আগে কখনো এরকম ফোড়া হয়েছে? না। টেক্সাসের টাইলার থেকে 35 বছরের উইলিস এসেছেন। উনি এসেছেন একটা পেইনফুল ফোঁড়া নিয়ে, যা হয়েছে ওনার বাঁ দিকে। আর ডক্টর পিটার ওয়াগনেসকে ওটা রুট বের করতে হবে। ডক্টর, পেশেন্ট একজন 35-year-old মেল। ডক্টর ওয়াগনেস জন্মেছিলেন নরওয়েতে, আর শুরুতে স্টেটসে আসেন একটা সকার স্কলারশিপে, কিন্তু তারপর উনি স্পাইক্স ছেড়ে তুলে নেন স্টেথোস্কোপ। চলো একবার গিয়ে দেখে আসি। আর জীবনে উনি দুটো জিনিস প্রচুর দেখেছেন, নর্দার্ন লাইটস আর মেজর ইনফেকশনস। হাই মিস্টার উইলিস। মিস্টার ওয়েলস, ইয়েস ম্যাম। ডক্টর ভ্যাগনাস এসেছেন। তো আপনার পেছনে ফোড়া হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, একবার চেক করে দেখছি। আচ্ছা। তো এটা 1 সপ্তাহ ধরে হয়েছে? হুম। আচ্ছা, ওকে। অ্যাবসেস বা ফোড়া তৈরি হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। মাঝে মাঝে চুলের গোড়ায় বা সোয়েট গ্ল্যান্ডে ইনফেকশন, বা চামড়ায় কোনো ক্র্যাক যার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া শরীরে ঢুকে যায়, তার জন্যও হতে পারে। যদি আপনি অনেক দিন কোনো ইনফেকশন রেখে দেন, তাহলে ওটা আপনার রক্তে মিশে শরীরে ছড়িয়ে গিয়ে মৃত্যুও ঘটাতে পারে। প্রতি বছর 35,000-এরও বেশি আমেরিকানরা মারা যান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ইনফেকশনের কারণে। মানে বলতে পারেন প্রতি 15 মিনিটে একজন মারা যান। এবার জায়গাটাকে ক্লিন করব, আর তারপর কিছু ওষুধ দিয়ে জায়গাটা যতটা সম্ভব অবশ করার চেষ্টা করব, আর তারপর অল্প একটুখানি কেটে ভেতরের ফ্লুইড বের করে জায়গাটা প্যাক করে দেব, কেমন? ওকে। ঠিক আছে। এইরকম ধরনের অ্যাবসেসেস আমরা প্রায়শই দেখে থাকি, প্রায় রোজই 1-8টা করে। অ্যাবসেসেস বা ফোড়া আসলে ইনগ্রোন হেয়ার ফলিকল থেকে তৈরি হওয়া ছোট লোকাল ইনফেকশন বা ছোট্ট একটা সিস্ট। এদের ট্রিটমেন্ট হচ্ছে অল্প কেটে ড্রেন করা, তারপর কিছু ওরাল অ্যান্টিবায়োটিক্স। একটু ঠান্ডা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আপনার একটু ব্যথা লাগতে পারে, নড়বেন না, বেশ। ঠিক আছে? ঠিক আছেন? হুম। বেশ, অবশ্য হচ্ছে তো? ডক্টর ওয়াগনেস ইনসিশনটা করার পরই আচ্ছা, এখানে একটু চাপ লাগতে পারে। ভেতরে জমা পুঁজ বেরোতে শুরু হয়ে যায়। হে ভগবান! আর অন্যদিকে জন, যার ফিনাসে এডিমা হয়েছে, তার ওপর অ্যান্টি অ্যাংজাইটি ওষুধগুলো কাজ করে গেছে। আর ডক্টর প্যাটেল এখন জমে থাকা ফ্লুইডটা বের করার জন্য রেডি। আচ্ছা, তুমি রেডি তো? বাকিরা আমার বুকে চাপ দিয়েই থাকবে? আচ্ছা, ঠিক আছে, চলো দেখি এবার। আপনারা হাসছেন? আমরা হাসছি না, না মোটেও হাসছি না, একদম না। আগে আমি জায়গাটা অবশ করব, ওকে? ওকে। তাই আপনি সেরকম কিছুই বুঝতে পারবেন না। কিচ্ছু হবে না, ওকে? না না, শক্ত করার চেষ্টা করবেন না। রিল্যাক্স করুন, রিল্যাক্স করতে হবে। সব ঠিক হবে, রিল্যাক্স দেখবেন। করুন। কিছু মনে হচ্ছে? আমার কাজ পেনিসের আশেপাশে প্রেশারটা রিলিজ করা, যাতে যতটা সম্ভব কম ব্যথা লাগে। আমি একটা ডোরসাল পেনাইল ব্লক করব, মানে লাইডোকেন আর অ্যানেস্থেটিক ইনজেক্ট করব, যাতে উনি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। উনি শুরু করেছেন? হ্যাঁ, এই নড়ো না। মিথ্যে কথা বলবেন না। না, এখনো ইনজেক্ট করছে। ওহ, শ্বাস নিতে থাকুন। ওহ। আস্তে শ্বাস নিন, না হলে অজ্ঞান হয়ে যাবেন আপনি।